একসময়কার চিন্তাবিদ অম্লান দত্ত একটা কথা বলতেন, পলিটিক্স প্রমত্ততা। আসলে রাজনীতি অনেকগুলো তাৎপর্য বহন করে। যেভাবে রাজনীতির নিয়ন্ত্রণে সবকিছু হয়, ভালো অর্থে বা রাজনীতি যদি ভালো হয় সেটা যেমন সমাজের জন্য, দেশের জন্য অনেক ভালো কিছু করতে পারে, ঠিক উল্টো দিকে রাজনীতি প্রমত্ততার ফলে অনেক কিছুই গুলিয়ে যায়, কিংবা বলা যায় এক ধরনের হেঁয়ালি তৈরি হয়। ভেবে দেখুন, ঠিক আমাদের গোটা দেশে এখন যা চলছে রাজনীতির নামে শুধুমাত্র ক্ষমতা দখলের নানা অঙ্ক, নানা ছক, সবাই সবার মতো করে ভাবছেন। অথচ কি উচিত ছিল এমন একটা রাজনীতি, যে রাজনীতি সবাইকে একটা দিশা দেখাতে পারে, পথ দেখাতে পারে। সেখান থেকে উল্টে গেছে। পলিটিক্স প্রমত্ততায় সবাইকে ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন একদল নেতা নেত্রী। সেই বিষয়টাই আমরা খুব করে দেখছি চারপাশে। কেউ সাম্প্রদায়িকতার প্রশ্নে যেভাবে রবীন্দ্রনাথকে দেখেন, আবার তার উল্টো দিকে যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে থাকেন তারাও কি তাদের জীবনযাপনে খুব গভীরে রবীন্দ্রনাথকে নিতে পারেন? কিংবা যারা সাম্প্রদায়িকতার ঠিক উল্টো দিকে ছিলেন, জীবনযাপনে, জীবনশৈলীতে তাদের আত্মস্থ করতে পেরেছেন? আসলে সবাই নিজেদের মতো করে ব্যবহার করছেন সবাইকে। আর রাজনীতির প্রমত্ততা বা পলিটিক্স প্রমত্ততা ঠিক সেখান থেকেই তৈরি হয়। আমি আজকে গোটা বিষয়টা বোঝবার চেষ্টা করব। একের পর এক আমাদের দেশে, আমাদের রাজ্যে আমরা পলিটিক্স প্রমত্ততা দেখেই চলেছি। এখানে ওখানে কোথাও আসলে রাজনীতির যে বোধ থাকা উচিত ছিল, যে বোধ দিয়ে আমরা চারপাশটাকে সুন্দর করতে পারতাম, সেই বোধের উপস্থিতি নেই। আমি ঠিক এই কারণেই এই পলিটিক্স প্রমত্ততার বিষয়টা কি এবং কিভাবে আমাদের সমাজের সর্বস্তরে সেটা ছড়িয়ে রয়েছে তার একটু ব্যাখ্যা শুনতে চাইব, জানতে চাইব। আর ঠিক তাই জন্যই আজ আমি এই শিরোনামেই আলোচনা করব, পলিটিক্স প্রমত্ততা। এটার মধ্য দিয়ে আমাদের চারপাশটাকে একটু ব্যাখ্যা করতে বলবো। আজকে যাদের আমন্ত্রণ জানিয়েছি অতিথি হিসেবে, তাদের কাছে একটু বোঝবার চেষ্টা করব আমাদের চারপাশটা কিভাবে পলিটিক্স প্রমত্ততায় ভেসে যাচ্ছে। আসুন আমাদের সঙ্গে যারা আজ অতিথি হিসেবে সংযুক্ত হয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক মীরাতুন নাহার, ডক্টর মীরাতুন নাহার, এবং আমাদের সঙ্গে রয়েছেন এই রাজ্যের প্রাক্তন আধিকারিক মেজবাহার শেখ। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি মীরাতুনজির কাছে প্রথম আসবো। মীরাতুনজি, আপনি একটু ব্যাখ্যা করবেন চারপাশটাকে, এই যে পলিটিক্স প্রমত্ততা, এটা তো একটা শব্দ, মানে অম্লান দত্তের একটা শব্দ, এটা দিয়ে আমরা আজকে চারপাশটাকে, আপনি বলুন, রাজনীতি ছাড়া কি আমরা সত্যিই আমাদের সমাজ, আমাদের দেশটাকে চালিত করতে পারি? অথচ এই পলিটিক্স প্রমত্ততা যেভাবে ঘিরে ফেলছে, সেটা তো রাজনীতিক যারা তারাই বলছেন রাজনীতি করবেন না, সস্তা রাজনীতি করছেন। মানে ভেবে দেখুন, আপনি এটাকে ব্যাখ্যা করতে পারেন যে কিভাবে গোটা বিষয়টা সামনে আসছে? আপনি একটা কথা বলেন মাঝে মাঝে, আমার অনুষ্ঠানেও বলেছেন, প্যারাডক্স অফ পলিটিক্স বা হেঁয়ালি, রাজনীতির হেঁয়ালি। কোথাও মনে হয় না চারপাশে যা দেখছি এক ধরনের হেঁয়ালি তৈরি হচ্ছে? খুব সহজ করে বলা সহজ নয়, সেই রবীন্দ্রনাথের কথাই বলতে সহজ কথা যায় না লেখা সহজে, বা বলাও নয় সহজে যায় না। কিন্তু আমি চেষ্টা করছি যাতে আমরা আমাদের দেশ ঘিরে, গোটা ভারতবর্ষ ঘিরে, এবং আমাদের প্রিয় রাজ্য বাংলা, পশ্চিম বাংলা, বাঙালি জাতির জন্য এই রাজ্যটার একটা গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। তো কারণ যতই যাই আমরা বলি না কেন, একটা জাতি ভাবনা আমাদের থাকে, ভাষা, নিজের বাঙালি পরিচয়, সেই পরিচয়ের প্রতি দুর্বলতা বলবো না, ভালোবাসা, সেই ভালোবাসা থেকে এটাও সর্বক্ষণ মনে হয় যে পশ্চিমবঙ্গ যেন নষ্ট না হয়, পশ্চিমবঙ্গ যেন সত্যি সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ, সেখানে কোনো মানুষের কোনো অভাব থাকবে না, সেটা ঘটুক। এবং গোটা ভারতবর্ষের যে
ওই মহান ভারত কথাটা যে জুড়ে গেছে ভারতের সঙ্গে, সেটাও যেন সুরক্ষিত থাকে। সেটাই আমি একজন নাগরিক হিসেবে সেটুকু অত্যন্ত আহ, মনের সারল্য নিয়ে এবং ভালোবাসা নিয়ে, দেশের প্রতি ভালোবাসা নিয়ে, দেশবাসীর প্রতি ভালোবাসা নিয়ে, এবং আমার নিজের এই দেশের নাগরিক হিসেবে দায়িত্ব কর্তব্য কি সে বিষয়ে সচেতনতা নিয়ে ভাবনা চিন্তা করি। একটুখানি যোগ করে দিই, সেই সচেতনতাটা কি? আমি এই দেশ থেকে, এই পশ্চিম বাংলা থেকে, এই ভারতবর্ষ থেকে শিক্ষা লাভের সুযোগ পেয়েছি, কাজ করার সুযোগ পেয়েছি, জীবিকা লাভের সুযোগ পেয়েছি, সর্ববিধ সুবিধার সুযোগ পেয়েছি। আমার দায়িত্ব বর্তায় সেক্ষেত্রে যেন আমি যা পেয়েছি তার বিনিময়ে নয়, আমার এটা দেও, যাতে আমি আমার দেশবাসীর ক্ষতি বসে বসে না দেখি, আমার দেশবাসীর প্রতি, আমার দেশ ক্রমাগত ধ্বংসের পথে, বিনাশের পথে যাচ্ছে, সেটা যেন আমাদের না দেখতে হয়। সেখানে যেন বাদ দিতে পারি, আটকে দিতে পারি অন্যায়, অপরাধ এবং অনৈতিক কাণ্ডকারখানাগুলোকে বাদ দেওয়া জরুরি হয়ে পড়ে। একজন নাগরিক আমি, প্রশ্ন উঠতে পারে আপনি কে? একটাই আমার উত্তর, একজন নাগরিক এবং এই দেশের দায়িত্বশীল, কর্তব্য পরায়ণ নাগরিক, এবং যা পেয়েছি সেই ঋণ শোধ করার বোধ সম্পন্ন নাগরিক আমি। এটুকু বলে গেলাম। একদম। এবারে তুমি যে পলিটিক্স প্রমত্ততার কথা বলেছো, এটা একসঙ্গেই হবে। পলিটিক্স প্রমত্ততা একটাই শব্দ। যে মানুষটি এই শব্দটা ব্যবহার করেছিলেন, সেই মানুষটির সাথে সুন্দর একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হতে পেরেছিল, এটা আমার ভাগ্য। তিনি আমাদের দেশেরই চিন্তাবিদ, এবং ওই ধরনের চিন্তাবিদ নয় যে কেবলমাত্র তত্ত্বের কথা বলে গেছেন, তত্ত্বগুলো বাস্তবায়নের ভাবনাই ছিল না, এরকম চিন্তাবিদ শ্রী অম্লান দত্ত মহাশয় ছিলেন না। তিনি যেমন তাত্ত্বিকতা করেছেন, সেই তাত্ত্বিকতাকে বা তত্ত্বগুলোকে বাস্তবায়িত করতে হবে কিভাবে, সে পথ দেখিয়ে দিয়ে গেছেন। ফলে যেটা আজকে যেটা তুমি আলোচনার বিষয় করেছো, অত্যন্ত প্রাসঙ্গিক, এবং আজকের দিনে শুধু প্রাসঙ্গিক নয়, আমরা যখন বিনাশ চোখের সামনে লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি যে বিনাশের প্লাবন বা ধারা, যেমন বন্যার ধারা বা বৃষ্টির ধারা বা নদীর বাঁধ ভেঙে গেলে যেরকম প্লাবন বয়ে যায়, সেই রকম ধারা দেখতে পাচ্ছি, তখন চিহ্নিতকরণ করতে হয় যে কোন কাণ্ডের জন্যে এরকম প্লাবনে আমরা ভেসে যাচ্ছি, অপরাধ প্রবণতা নামক প্লাবনে ভেসে যাচ্ছি। সেই কারণটার অন্যতম কারণগুলোর মধ্যে অন্যতম হলো পলিটিক্স প্রবত্ততা। এটাই তুমি বোধহয় বলতে চেয়েছো, এবং আমার মনে হচ্ছে তাই। আজকে যে জায়গায় বসে আমরা যে অবস্থানটা লক্ষ্য করছি নেতা নেত্রীদের, যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত, তাদের যে অবস্থান আমরা লক্ষ্য করছি, তাতে প্রমত্ততা কথাটা অত্যন্ত সুপ্রযুক্ত একটা শব্দ। অম্লান দত্ত বহুদিন আগে যেটা বুঝে গিয়েছিলেন যে এই প্রমত্ততা যদি আমাদের আজকে ভর করে নেতা নেত্রীদের মাথায় বা জীবনযাত্রায় বা ধ্যান ধারণায়, তাহলে সর্বনাশের 16 কলা পূর্ণ হয়ে যাবে। এটাই আজকে আমাদের ভাবনার বিষয়। তো আমি আর একটা কথা এখানে যোগ করে ছেড়ে দেব, তার সঙ্গে একটু কথা বলে। পলিটিক্স আর রাজনীতি, এই দুটো শব্দ আমাকে ভাবায়। পলিটিক্সের যে গ্র্যাভিটি, পলিটিক্স বললেই যে একটা পজিটিভ আইডিয়া, সদর্থক গঠনমূলক আইডিয়া বা ভাব তার মধ্যে যুক্ত হয়ে রয়েছে, আমরা সেটাকে ধরে রাখতে পারলাম না। আমরা তার বাংলা করলাম বাংলা প্রতিশব্দ রাজনীতি। যখনই রাজনীতি প্রতিশব্দটা এলো, তখন থেকে আমার মনে হয় পলিটিক্সের যে গ্র্যাভিটি ছিল, যে গাম্ভীর্য ছিল, যে তার একটা গঠনমূলক ভাবনা তার সঙ্গে যুক্ত ছিল, সে তখনই সেটা লঘু হয়ে গেল। রাজনীতি আজকে কিরকম, তুমি যেটা দিয়ে শুরু করেছো, সবটা শোনা যাচ্ছিল না ওই সময়, কোন যান্ত্রিক কারণে। হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। সেটা হলো যে সব থেকে ভাবনার বিষয়, সেটা হলো
যেটা আমি বলবো, পলিটিক্স প্রমত্ততার কথা যিনি বলেছিলেন তিনি উন্নত চিন্তা ভাবনা করতে পারতেন, চিন্তা শক্তি ছিল। আমাদের ব্রেন আছে, মানুষের ব্রেন আছে, মস্তিষ্ক আছে, তার ক্রিয়াশীলতাটা যেন নষ্ট হয়ে যাচ্ছে দিন 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 বলে আমরা লক্ষ্য করছি। এই মানুষটা সেটা বুঝেছিলেন, সেই সময়ই তিনি সতর্ক করতে চেয়েছিলেন যেন সেটা না ঘটে। আজকে যারা রাজনীতি করছেন, দুর্ভাগ্যের বিষয়, যারা রাজনীতি করছেন এবং রাজনীতিটা অত্যন্ত নঙর্থক ধ্বংসাত্মক অর্থে রাজনীতি করছেন, ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে এবং সেগুলোকে পরিকল্পিতভাবে তারা করে চলেছে ধ্বংসের কাজ। সেই রাজনীতির প্রমত্ততা, রাজনীতি নিয়ে যারা প্রমত্ত হয়ে রয়েছেন, তার লক্ষণটা কি? একটা লক্ষণ আমরা উল্লেখ করি, সেটা হলো যে চূড়ান্ত রাজনীতি করছেন। রাজনীতি করছেন বলতে আমি এটা নঙর্থক অর্থেই বলছি, ধ্বংসের রাজনীতি, ডিস্ট্রাকটিভ পলিটিক্স। ধ্বংসের রাজনীতি করছেন যিনি, তিনি বিরোধী রাজনীতি, দলীয় রাজনীতি যিনি করেন তাকে বলছেন যে ওরা তো রাজনীতি করছে। এখানটায় আমাদের চিন্তার, আমরা যারা একটু চিন্তা ভাবনার জগতে থাকি, একদম। কিংবা মীরাচন্দ্রী, আমি একটা কথা বলি যে অনেক রাজনৈতিক নেতাই মাঝে মধ্যে বলেন রাজনীতি করবেন না, নিজেরা রাজনীতি করেন, মাঝে মধ্যেই বলেন যে রাজনীতি করবেন না, এখানে রাজনীতি করতে আসবেন না। মানে এইটা বুঝতে চাইছি আমরা যে যারা রাজনীতি করছেন, রাজনীতিটাকে তারা এমন একটা নঙর্থক বা অপশব্দ হিসেবে বা অপবিষয় হিসেবে ব্যবহার করছেন যে তারা নিজেরাই বলছেন। হ্যাঁ, সেটাই আমি বোঝাতে চাইছিলাম, প্রমত্ততাটা সেখানে গিয়ে কেন্দ্রীভূত হয়ে গেছে। ওরা নিজেরাও বুঝতে পারছে না যে ওরা কি বলছে। নিজেরা রাজনীতি করছে, আবার নিজেরাই বলছে রাজনীতি এখানে করতে আসবেন না। অর্থাৎ আমরা খুব উঁচু ধরনের রাজনীতি করি, সেই রাজনীতিটা করার দক্ষতা বা ক্ষমতা তোমাদের নেই, তোমরা এর মধ্যে মাথা গলাতে এসো না। এই কথাটা কি বার্তাটা দিতে চাইছে? নাকি রাজনীতি ব্যাপারটা এমন যেটা আমরাই করতে পারি, সেই ব্যাপারটা আমরাই করতে পারি, অন্যেরা করতে এলে সেটা নিন্দনীয় হয়ে যাবে, বা আমরাও যেটা করছি সেটাও নিন্দনীয়, আমরা চাই না সেই নিন্দনীয় কাজটা অন্যেরা করুক। এরকম কথা বলার মধ্যে একটা হেয়ালি জড়িয়ে আছে। তুমি উল্লেখ করেছো, তোমার কথার মধ্যে সেটা উল্লেখ করেছো। এই যে রাজনীতিকে ঘিরে, পলিটিক্সকে ঘিরে এই যে হেয়ালিপনা, রাজনীতি কারা করবে, রাজনীতি ব্যাপারটা কি, তার সঙ্গে উন্নয়নের যোগ আছে কিনা, আমি এইটুকু বলেই শেষ করি। পলিটিক্স বা রাজনীতি যে শব্দই আমরা ব্যবহার করি না কেন, আমি বুঝি, মনে করি সেটা হচ্ছে সম্পূর্ণত দেশ উন্নয়নের রাজনীতি। দেশ উন্নয়নের, স্বাধীন দেশ যখন স্বাধীন হলো তখন উন্নত ছিল না সব দিক থেকে, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত করা উচিত ছিল প্রতিটি স্তরে যারা নেতা নেত্রীর দায়িত্ব পাবেন তারা যেন সম্পূর্ণত উন্নয়নের নীতিগুলোকে অনুসরণ করেন এবং সেটাকে রাজনীতি বলে গণ্য করবেন। উল্টো হয়ে গেছে, উন্নয়ন বলে কিছু নেই এখন। এই ৭৭ বছরের স্বাধীন দেশে আজকে আমরা নিন্দা করার জন্য বলছি না, অত্যন্ত দুঃখের সঙ্গে, ক্ষোভের সঙ্গে, বেদনার সঙ্গে দেখতে পাচ্ছি এবং সিদ্ধান্ত আমাদের নিতে হচ্ছে যে তেমনটি কিছুতেই ঘটেনি, বরং ধীরে 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 অনুন্নয়নের পথেই আমরা চলছি। আর সেটাকেই বলছি রাজনীতি। ওই রাজনীতি করার অধিকার আমি নেতা, আমি নেত্রী, আমার আছে, তুমি এর মধ্যে ঢুকতে এসো না। এই যে, এটা তো শেষ কথা, এটুকু বলেই শেষ করবো। মেজবাহার শেখ মহাশয় আছেন, ইনি এসব বিষয়ে বহু পড়াশোনা তার আছে, বহু লেখালেখি বই আছে তার। তিনি বিশেষ করে শিশুদের জন্য পাঠযোগ্য, তাদের কিভাবে শিক্ষা দেওয়া উচিত এসব বিষয়তে তিনি চিন্তা ভাবনা করেছেন এবং করেন। গঠনমূলক ভাবনায় তার, আমি জানি তিনি বলবেন। এটুকু বলেই শেষ করে এই পর্বে যে আমরা এখন একটা এমন পর্যায়ে রয়েছি, প্রমত্ততাটা এমন পর্যায়ে চলে গেছে, সেটাই যেন স্বাভাবিক বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এই প্রমত্ততাটা বুঝতে, প্রমত্ততা যদি শব্দটা খুব গুরুগম্ভীর লাগে তাহলে তাকে আমরা আর একটু সহজ করে বলি, এক ধরনের উন্মত্ততা, উন্মাদনা, যার মধ্যে চিন্তা ভাবনার এতটুকু স্পর্শ বা ছোঁয়া নেই। শেষ কথা বলবো, এখনকার যারা নেতা নেত্রী ভারতবর্ষে, ভারতে এবং পশ্চিমবঙ্গে, নেতা নেত্রীদের মধ্যে চিন্তা চেতনার বিষয়টা
দেখা যাচ্ছে আস্তে আস্তে দ্রবীভূত হয়ে যাচ্ছে, তরলায়িত হয়ে যাচ্ছে। সেই ব্যাপারটা থাকছে না বলেই আজকে আর ওই সুদূরে দেখতে পায় না। এখন কি লাভ, লাভ ক্ষতির হিসাবটাই বড় করে দেখছে, এবং সেখানে স্বার্থপরতা, দলীয় স্বার্থপরতা, দলীয় রাজনীতি, সেটাই কাঁধের উপর ভূতের মতন ভর করছে এদের কাঁধের উপরে। আর সেই ভূতই এদের চালিত করছে বলে আমার বিশ্বাস। এই ভূতকে তাড়াতে হবে। বেশ, আমি মিস্টার বাহারের কাছে আসি। বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আমি যদি ঠিক এভাবে বলি যে আপনি একটু আগে মীরাতুন্দি বলছিলেন যে আপনি শিক্ষা নিয়ে অনেক কিছু ভেবেছেন, বিশেষ করে একেবারে অল্প বয়সী যারা, তাদের শিক্ষা নিয়ে অনেক কিছু ভেবেছেন। আজকে যদি আমি এভাবে বলি যে পলিটিক্স প্রমত্ততা বা রাজনৈতিক প্রমত্ততার জন্য এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার এইরকম অরাজক অবস্থা, মানে বিষয়টা কি খুব ভুল বলবো? আমি কি খুব ভুল বলবো? আপনি একটু ব্যাখ্যা করবেন যে আজকে আমাদের শিক্ষাক্ষেত্রে যা অবস্থা, সেটা তো আসলে রাজনৈতিক প্রমত্ততার ফল। তার জন্য এরকম একটা ঘটনা ঘটছে, কারণ কেউ আসলে ভাবছেন না শিক্ষা নিয়ে, কেউ আসলে কোথায় চলেছি আমরা সেটা নিয়ে ভাবছেন না। ভয়ঙ্কর, ভয়াবহ একটা অবস্থা। আপনি যদি একটু ব্যাখ্যা করেন গোটা বিষয়টা। নমস্কার। আমি মীরাতুন্দিকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। কারণ প্রথম কথা হচ্ছে যে উনি অত্যন্ত বিজ্ঞ মানুষ এবং হচ্ছেন অনেক পড়াশোনা ওনার করা আছে, এবং সমাজের রাজনীতির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে ওনার বিচরণটা অনেক বিস্তৃত। ফলে মীরাতুন্দি যে জায়গা থেকে শুরু করেছেন, সেই সেই যে স্তর থেকে পলিটিক্স এবং স্থূলভাবে দেখলে রাজনীতি, আমি ওই প্রসঙ্গে আর যাচ্ছি না, কারণ ওটা অনেক 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 গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে উনি স্টার্ট করেছেন। পলিটিক্স থেকে রাজনীতিতে কিভাবে উত্তরণের একটা সময় আছে এবং দুটোর কনসেপ্ট আলাদা আছে। যাই হোক, সেখানে সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি যেটা একটু বলছি, খুব স্থূলভাবে যদি আমরা দেখি, যেটা মীরাতুন্দি শেষে বললেন যে রাজনৈতিক উন্মাদনা, প্রমত্ততা থেকে উন্মাদনা কথাটা বলেছেন। এখন আমার যেটা মনে হয়েছে, রাজনীতি খুব স্থূলভাবে যদি দেখি, তাহলে রাজনীতি হচ্ছে একটা ক্ষমতার অলিন্দ, মানে ক্ষমতার একটা অলিন্দ, একটা প্ল্যাটফর্ম। এইটা এখনকার দিনে ভারতবর্ষে এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে এবং সব রাজ্যের ক্ষেত্রেই বলা যায়, এই যে রাজনীতিতে অংশগ্রহণ করার যে উন্মত্ততা, ঢুকতে হবে আমাকে ক্ষমতার অলিন্দে ঢুকতে হবে, এই যে একটা প্রবণতা রয়েছে, এই প্রবণতাটার দুটো কারণ থাকতে পারে। একটা কারণ, আমি যদি অতীতের কথাও দেখি বা বর্তমানের কথাও দেখি, যেইভাবেই আপনি দেখেন, কিন্তু মূল দুটো জিনিস থাকে। একটা হচ্ছে আমি রাজনীতি করতে যাচ্ছি কেন, দ্যাট মিনস হচ্ছে যে আমি চাই, আমি যদি রাজনৈতিক ক্ষমতায় আসি, তাহলে আমার একটা নীতি আদর্শ আছে, সেই নীতি এবং আদর্শের উপর ভিত্তি করে আমি জনগণের সেবা করব বা সমাজের সেবা করব বা রাষ্ট্রের সেবা করব। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, যেটা এখন ভাবে দেখা যাচ্ছে খুব স্থূলভাবে দেখলে, যে রাজনীতিটা যেহেতু ক্ষমতার অলিন, আমি সেই ক্ষমতার মধ্যে ঢুকে দেশপ্রেমিকতা নিয়ে কতখানি কাজ করব, নাকি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য যাব। ফলে আদর্শটা এখন কিন্তু মানুষের সেবা করা। আগেকার দিনে আমি যদি স্বাধীনতা আন্দোলন বা তার আগের সময়কার কথা বলি আর কি, মানে যখন ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সূচনা হলো, সেই সময়ের যে সমস্ত ছাত্র এবং রাজনীতিবিদ যারা রাজনীতি করতে এসেছিলেন, তাদের একটা দেশপ্রেমিকতা ছিল, মানুষের সেবা করা, ব্রিটিশকে তাড়ানো, দেশকে নিজেদের হাতে নিয়ে নেওয়া। এই যে একটা আদর্শগত দিক ছিল। অনেক মানুষ ফাঁসির মঞ্চে বা হচ্ছে দীপান্তর, যাবজ্জীবনের কারাদণ্ডকে উপেক্ষা করেছিলেন, যে ওটা কিছু না, আমার দেশ আমার কাছে আমার প্রাণের থেকেও মূল্যবান। এই যে আদর্শবোধ, সেই আদর্শবোধ রাজনীতি করতে আসার একটা দলের মধ্যে ছিল। এখন যে প্রমত্ততা বা উন্মাদনার যে ব্যাপারটা এসেছে, সেখানে কিন্তু এই দেশপ্রেমিকতাটা মাইনাস আছে। যেটা আছে সেটা হচ্ছে ক্ষমতার অলিন্দে ঢোকার মধ্যে দিয়ে, আমি একটু আগে আবার কথাটাই বলছি, যে ক্ষমতার অলিন্দে ঢোকবার প্রবণতা থাকতেই পারে। যদি কেউ মনে করেন, আমি যদি ধরুন, আমি একটু অন্যভাবে বলছি, যারা সাম্যবাদী দর্শনে বিশ্বাস করেন, তারা মনে করছেন যে আমরা যদি ক্ষমতাটা, ভারতবর্ষের রাষ্ট্র ক্ষমতা হাতে পাই,
তাহলে দেশটাকে আমরা এইভাবে সাজাবো, এই মতাদর্শের উপর সাজাবো। যারা অন্য রাজনৈতিক দল আছেন তারা বলছেন যে দেশের ক্ষমতায় যদি আমি থাকতে পারি তাহলে দেশটাকে আমরা এইভাবে সাজাবো। আমি খুব স্থূলভাবে যদি বলি, বিজেপি এখন বলছেন যে আমরা যদি ক্ষমতায় থাকি তাহলে দেশটাকে হিন্দু রাষ্ট্র বানাবো। এই যে রাজনৈতিক ক্ষমতার অলিন্দে ঢুকে যে আদর্শের রূপায়ণের কথা যারা ভাবছেন, এইটা বিচার্যের বিষয়। সেই বিচারের মানদণ্ডে যদি আমরা দেখি তাহলে বর্তমান কালে রাজনীতিবিদদের মধ্যে দেশপ্রেমিকতা, মানুষের সেবা আদর্শ এইগুলো অনুপস্থিত আছে।